একটা এমন রহস্যময় গ্রাম যেখানে প্রতি মঙ্গলবার রাতে কোনো না কোনো মানুষের মৃত্যু হচ্ছে। কেউ বলছে এটা কোনো ডাইনির কাজ, আবার কেউ বলছে দেবীর অভিশাপ, আবার পুলিশের মতে এটা কোনো মাস্টার প্ল্যান। গ্রামে রাতের বেলা কেউ হাতে জ্বলন্ত আগুন এবং পায়ে ঘুঙরু পরে ঘুরে বেড়ায়, আর একটা মেয়ে গ্রামের সব পুরুষের সঙ্গে প্রকাশ্যে শারীরিক সম্পর্ক করছে। কিন্তু কেন? এমন কি রহস্য লুকিয়ে আছে এই মঙ্গলবারের দিনে? আসুন জানি আজকের এই রহস্যময় মুভির কাহিনীর রহস্য। কাহিনী শুরু হয় লক্ষ্মীপুর গ্রামের দুইটা বাচ্চাকে দেখিয়ে, যাদের নাম রবি এবং শেলু। তারা খেলা করতে করতে বাড়ি যাচ্ছিল। তারা দুজনে একে অন্যের অনেক ভালো বন্ধু আর সুখ দুঃখের সঙ্গী। রবির মা আর বেঁচে নেই, আর সে তার বাবার সাথে থাকে। তার বাবা মালপত্র খায় এবং রবির সাথে বাজে ব্যবহার করে। অন্যদিকে শেলুর মাও এই দুনিয়ায় নেই। তার বাবা দ্বিতীয় বিয়ে করে নিয়েছে, যে নতুন স্ত্রীর সঙ্গে অন্য একটি গ্রামে থাকে। এজন্য শেলু তার নানির সঙ্গে থাকে। কিছুদিন আগে রবি এবং শেলু গ্রামের একটা মেলাতে গিয়েছিল এবং সেখানে একসঙ্গে ছবি তোলে। ছবিটি দেখে রবি বলে, শেলু, তুমি কাজল লাগাওনি, এজন্য তোমায় ভালো লাগছে না? শেলু বলে, আমার কাজল শেষ হয়ে গেছে। তখন রবি বলে, আমি জানতাম এমন হবে, এজন্য আমি রাতে মহালক্ষ্মীর মন্দিরে গিয়েছিলাম এবং মন্দিরের দেয়ালে লাগানো কালি এবং নারকেল তেল মিশিয়ে এই কাজল বানিয়েছি। যেটা দেখে শেলু অনেক খুশি হয়। শেলু তার কাছে জিজ্ঞেস করে, রাতে তোমার ভয় করেনি? উত্তরে রবি বলে, ভয় তো করেছিল, কিন্তু আমি তোমার জন্য সব কিছু করতে পারি। এরপর তারা দুজনে বাড়ির দিকে যায়, কিন্তু যাওয়ার পথে তারা কুয়ার ভেতরে একটা কুকুরের বাচ্চাকে দেখতে পায়। এটা দেখে তাদের দয়া হয়। তারা কোনোভাবে কুকুরের বাচ্চাটিকে বাইরে বের করে। শেলু তাকে বাড়ি নিয়ে যায়। শেলুর নানির বাড়িতে তার বাবা এবং তার সৎ মা তাদের বাচ্চাসহ এসেছে। আসলে শেলুর বাবা তার সৎমায়ের কথা মতো চলে, আর তার সৎ মাই তার বাবাকে শেলুকে ছেড়ে অন্য গ্রামে থাকতে বলেছিল। তারা শেলুকে কোনো খেয়াল রাখে না। তারা শুধুমাত্র শেলুর মায়ের জমি বেচার জন্য এসেছিল, কিন্তু শেলুর নানি এটা করতে একদম মানা করে দেয়, কারণ তার মা এই জমি তার মেয়ে শেলুর ভবিষ্যতের জন্য রেখেছিল। এসব শুনে তার বাবা রাগ করে এবং এখান থেকে চলে যায়। শেলু চাইছিল তার বাবা তাকে সঙ্গে করে নিয়ে যাক, কিন্তু তারা তাকে নিয়ে যায় না। এতে তার মন ভেঙে যায়। এরপর সে মহালক্ষ্মীর মন্দিরে যায়, যেখানে সে রবিকে দেখতে পায়। রবি তার কষ্ট ভুলিয়ে দেওয়ার চেষ্টা করে। এরপর তারা মন্দিরের বাতি জ্বালায়। তখন রবির বাবা এসে তাকে তুলে নিয়ে যায়। সে রবিকে বলে, আমি তোকে বিরিয়ে আনতে বলেছিলাম, এখনও কেন আনিসনি? এটা শুনে রবি সেখান থেকে পালিয়ে যায়। এখানে শেলু একা ছিল। তখন রবির বাবা তাকে বলে, তুমি 2 দিন আমাদের বাড়িতে কেন আসো না? এটা শুনে বোঝা যাচ্ছিল যে রবির বাপের বাজে নজর শেলুর ওপরে ছিল। পরের দিন আমরা দেখতে পাই যে শেলুর মাসিক শুরু হয়ে গেছে। এজন্য তার নানি তার বাবার কাছে কল করে আর বলে, তোমার মেয়ে বড় হয়ে গেছে, আমি কিছু বুঝতে পারছি না যে কি করতে হবে। কিন্তু তার বাবা বলে, আমার কাছে যাওয়ার সময় নেই, তুমি নিজেই তাকে দেখে রাখো। গ্রামে একটা ঘর জ্বলে যাওয়ার কথা চারদিকে ছড়িয়ে যায়। তখন শেলু এবং তার নানি এটা দেখতে যায়। তখন আমরা বুঝতে পারি যে এই ঘরটি রবিদের, আর এই আগুনে রবি এবং তার বাবা পুড়ে ছাই হয়ে গেছে। এরপর কাহিনী আগে যায় এবং আমরা 10 বছর সামনের কাহিনী দেখতে পাই। এখানে আমরা দুজন বন্ধুকে দেখতে পাই, যাদের একজনের নাম ছিল কাশিরাজ এবং অন্যজনের নাম পুল্লি। পুল্লি চোখে দেখতে পায় না। তখন কাশিরাজ তার গাড়ি থামায় এবং বলে, আমার মিলের সামনে এত লোকজন কেন? আর যখনই সে দেয়ালে দেখে, তখন দেখা যায় তার মিলের দেওয়ালে কেউ লিখেছে, কার্পেন্টার শিবার সঙ্গে দুধওয়ালার স্ত্রী উন্নতির চক্কর চলছে, অর্থাৎ অবৈধ সম্পর্ক। গ্রামওয়ালার কাছে অনুরোধ হল তাদের সম্পর্ক যেন মেনে নেওয়া হয়। তখন সেখানে সেই দুধওয়ালা আসে, যে পড়ালেখা জানত না। সে সবাইকে জিজ্ঞেস করে, কি হয়েছে? কাশিরাজ বলে, তোর স্ত্রীর সঙ্গে কারো চক্কর চলছে, আর এখানে সেই ব্যাপারে লেখা। এতে দুধওয়ালা রেগে যায়। সে তার স্ত্রীকে শেষ করার জন্য যাচ্ছিল। তখন সে বুঝতে পারে তার স্ত্রী এবং কার্পেন্টারকে আগেই কেউ শেষ করে দিয়েছে। একদিকে কার্পেন্টারের স্ত্রী কাঁদছিল,
আবার অন্যদিকে দুধওয়ালা তার স্ত্রীর জন্য কাঁদছিল। তারা বুঝতে পারে না যে এসব কিভাবে হলো। তখন সেখানে নতুন এসআই আসে, যার নাম ছিল মায়া, যে এই লাশ দুটোকে পোস্টমর্টেম করতে যাচ্ছিল। তখন গ্রামের সব লোক এবং কাশিরাজ বলে, এই গ্রামে শুধুমাত্র মুরগি এবং গরু ছাগলের পোস্টমর্টেম করা হয়। মানুষকে হয়তো দাফন করা হয়, না হলে জ্বালানো হয়। আর তারপরেও যদি তোমাকে পোস্টমর্টেম করতেই হয়, তাহলে এই গ্রামের হর্তাকর্তা প্রকাশবাবুর সঙ্গে কথা বলতে হবে, কারণ তার অনুমতি ছাড়া এখানে একটা গাছের পাতাও নড়ে না। এরপর আমরা প্রকাশবাবুকে দেখতে পাই, যে তার বাবার ছবিতে জুতো মারছিল আর বলছিল, মরার আগে রেখে গেছি শুধুমাত্র এই বাংলো, যেটা যে কোনো সময় পড়ে যেতে পারে, আর একটা এমন গাড়ি যেটা রাস্তায় যে কোনো সময় বন্ধ হয়ে যায়। নিজের বিলাসিতার পেছনে যদি এত টাকা না ওড়াতিস, তাহলে আমার জন্য তো কিছু বাঁচত। তখন প্রকাশের স্ত্রী রাজেশ্বরী দেবী আসে আর বলে, নিজের পিতাকে এভাবে কেউ বলে? গ্রামে কিছু একটা ঘটেছে, সেটা দেখে এসো। এরপর প্রকাশ ঘটনাস্থলে যায়। মায়া তাকে বলে, তারা দুজন নিজেকে শেষ করেনি, তাদেরকে কেউ ইচ্ছে করে শেষ করেছে। এদের লাশগুলো পোস্টমর্টেমের জন্য নিয়ে যাওয়া দরকার। তখন প্রকাশ বলে, আমাদের গ্রামে কোনো হত্যাকারী নেই, আর কেউ কাউকে এভাবে মারতে পারে না। তখন প্রকাশবাবু মায়াকে বলে, যদি তুমি রিপোর্ট লিখতে চাও তাহলে লেখো যে তাদের সম্পর্ক মেনে না নেওয়ায় তারা নিজেরাই তাদেরকে শেষ করেছে। এরপর তাদের লাশ দাফন করে দেওয়া হয়। কিন্তু দূরে চাদর গায়ে কোনো একটা লোক একটা লাশকে জ্বালাচ্ছিল। এই লোকটি কে এবং কাকে জ্বালাচ্ছিল সেটা আমরা পরে জানতে পারব। এরপর আমরা কাশিরাজকে দেখতে পাই, যে গ্রামের সাধারণ একটা দোকানে গিয়ে নাগমণিকে বলে, আমার কাছে 50 টাকা আছে, তোর কাছে 50 টাকায় দেওয়ার মতো কি আছে? তখন নাগমণি বলে, আমার স্বামী যে দুবাইতে থাকে সেখান থেকে সে একটা সুগন্ধি নিয়ে এসেছে, যদি তোর এটা চাই তাহলে বল দিয়ে দেব। এরপর আমরা গ্রামের ডাক্তারকে দেখতে পাই, যে কিছুদিনের জন্য শহরে গিয়েছিল, সে পুনরায় ফিরে এসেছে। এই ডাক্তার অনেক সৎ। কিছুদিন আগে একটা পরিবার যখন তাদের মেয়েকে ডাক্তারের কাছে চিকিৎসা করানোর জন্য নিয়ে আসে, তখন ডাক্তার তাকে বলে, তোমাদের মেয়ের ডেঙ্গু ম্যালেরিয়া, দ্রুত শহরের বড় হাসপাতালে নিয়ে যাও। তোমাদের কাছে কি চিকিৎসা করার টাকা আছে? বাচ্চার বাবা বলে, চিকিৎসা করানোর টাকা তো তেমন নেই, কারো কাছ থেকে চেয়ে নিতে হবে। তখন ডাক্তার অর্থাৎ বিশ্বনাথ তার পকেট থেকে টাকা বের করে তাকে দেয় আর বলে, দ্রুত মেয়েটির চিকিৎসা করাও। তখন আমরা নানি নামের একটা ছেলেকে দেখতে পাই, যে তার বন্ধুর সাথে বিয়ের দাওয়াতের চিঠি বিলি করছিল, আর সে গুর্জা নামের একটা লোকের বাড়িতেও যায়, কিন্তু সে বাড়িতে ছিল না। নানি তার বোনকে ভালোবাসত, তাই সে সুযোগ পেয়ে তার সঙ্গে কিছু সময় রোম্যান্স করে চলে যায়। রাস্তায় সে গুর্জাকে দেখতে পায়। তখন নানি তাকে বিয়ের আমন্ত্রণপত্র দেয়। গুর্জা জানে যে তার বোনের সঙ্গে নানির চক্কর চলছে, তাই সে নানিকে হুমকি দেয় যে, আমার বোনের থেকে দূরে থাকবি, না হলে এর ফল ভালো হবে না। তখন নানি বলে, আমি তো শুধুমাত্র বিয়ের কার্ড দিতে এসেছিলাম। এর পরের দৃশ্যে আমাদেরকে বিয়ের অনুষ্ঠান দেখানো হয়, যেখানে সবাই আনন্দের সঙ্গে খাবারের মজা নিচ্ছিল। কাশিরাজ ও বসে খাবার খাচ্ছিল। এরই মধ্যে গুর্জাকে একটা ফটোগ্রাফারের ওপরে সন্দেহ হয়। সে বলে, হয়তো এই ব্যক্তি ওই দুজনকে শেষ করেছে। এই কথাটি যখন ফটোগ্রাফার বাসু জানতে পারে, তখন সে ঝগড়া করার জন্য আসে। এই ঝগড়ার মধ্যে আশপাশের আরও লোকজন জড়িয়ে পড়ে আর পুরো খাবার দাবার নষ্ট করে দেয়। এখানে সবাই হাত দিয়ে লড়াই করার বদলে খাবার দিয়ে লড়াই করছিল। কিন্তু যখনই জমিদারের স্ত্রী অর্থাৎ রাজেশ্বরী দেবী এখানে আসে, তখন সব লোকজন লড়াই বন্ধ করে দেয়। কিন্তু রাম এবং গুর্জার মধ্যে যে ঝগড়া হয়েছে, তাতে তারা একে অন্যকে হয়তো ছাড়বে না। অন্যদিকে মহালক্ষ্মী মন্দিরের পূজারী এবং তার স্ত্রী ভাবছিল গ্রামে মহাপূজা শুরু হবে, আর এতে গ্রামে মেলাও শুরু হবে। আমাদের কাছে তো টাকা নেই, তাহলে এই পূজা কিভাবে সম্পন্ন হবে? তখন পূজারী গ্রামের জমিদার প্রকাশবাবুর কাছে টাকা চাইতে যায়। তখন প্রকাশবাবু বলে, আমার বন্দুকে 2টা গুলি ছিল, একটা এখনই মিশানা ভ্রষ্ট হয়েছে, আর একটা এখনও আছে। যদি তুই এখান থেকে না যাস, তাহলে বাকি গুলিটা তোর ভেতরে ঠোকাবো। তখন বেচারা পূজারী টাকা না নিয়ে এখান থেকে চলে যায়। তখন রাজেশ্বরী দেবী পূজারীকে ডেকে বলে, গ্রামে তো মাত্র একটাই মন্দির, সেখানে যদি আমরা পুঁজি না করি তাহলে কারা করবে? এজন্য তিনি পূজারীকে টাকা দেয়। এতে পূজারী তাকে অনেক আশীর্বাদ দেয় আর টাকা নিয়ে চলে যায়। যেহেতু দেবী লক্ষ্মীর পছন্দের দিন মঙ্গলবার হয়, এজন্য এই দিন গ্রামে পূজাও করা হয়, অনেক বড় মেলাও লাগে।
তখন আমরা দেখতে পাই গ্রামের যে কেরানি মহিলা নাগমণি সে অন্য পুরুষের সঙ্গে চক্কর চালাচ্ছে। তখন তারা একে অন্যকে ইশারা করছিল। তখন আমরা দেখতে পাই একটা কালো কুকুর গ্রামের ভেতরে আজবভাবে দৌড়াচ্ছে, আর যে মহিলা ঘুঙরু পরে থাকে সে হাতে আগুন নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং পরের দিনকে দেখানো হয়, যেখানে দুধওয়ালা দুধ দিতে গ্রামে যাচ্ছিল। তখন তার নজর গ্রামের একটা দেয়ালের ওপরে যায়, যেখানে আবারও কেউ কিছু লিখেছিল। সেখানে ভিড় জমা হয়। এসাই মায়াও সেখানে আসে। যেমন আগের মঙ্গলবারে দুজন মানুষের মৃত্যু হয়েছিল, তেমনভাবে আবারও দুজন মানুষের মৃত্যু হয়েছে। আর এটা আর কেউ নয়, বরং নাগমণি এবং তার প্রেমিক ছিল। এই দুজনেরও অবৈধ সম্পর্ক ছিল। দেয়ালে আবারও তাই লেখা ছিল যে এদের ভালোবাসাকে গ্রামের দ্বারা মেনে নেওয়া হোক। এবার মায়া সন্দেহ করে যে তারা নিজেদের শেষ করছে না, কেউ হয়তো তাদেরকে শেষ করছে। এবার তো আমি তাদের পোস্টমর্টেম করেই ছাড়ব। এখানে প্রকাশবাবুও এসে পড়ে। সে আবারও পোস্টমর্টেম করতে নিষেধ করে। চুপচাপ এখান থেকে চলে যাও, না হলে তোমার ট্রান্সফার করে দেব। কিন্তু এবার মায়া তার ওপরে রেগে যায়। এভাবে তো প্রতি মঙ্গলবার লাশের স্তূপ পড়ে যাবে। তারা নিজেরা তাদের শেষ করেনি, বরং তাদেরকে কেউ শেষ করেছে। যতক্ষণ আমি খুনিকে না ধরব ততক্ষণ আমি শান্তির নিঃশ্বাস নেব না। এরপর সে পুলিশ ফোর্সকে ডেকে তাদের মৃতদেহ পোস্টমর্টেম করার জন্য পাঠায়। মনে মনে সবাই ভাবছিল সব মৃত্যুর পেছনে কার হাত হতে পারে, আর এই মৃত্যু কেন শুধু মঙ্গলবারে হচ্ছে। অন্যদিকে গ্রামের লোকজন মিটিং বসিয়ে ভাবছিল গ্রামে এসব কি হচ্ছে। 10 বছর আগে এমনই একবার ঘটেছিল, কিন্তু দেবী মহালক্ষ্মীর একটা বড় পূজা করার পর সব ঠিক হয়ে গেছিল। তখন একজন পুলিশ অফিসার সেখানে আসে। সে বলে, এখানে মিটিং হচ্ছে, আমিও যোগ দেব। তখন গ্রামের লোকজন পুলিশ অফিসারকে বলে, শালা, আমাদের তো তোর ম্যাডাম মায়ার উপরে সন্দেহ হচ্ছে, কারণ যখন থেকে সে গ্রামে এসেছে তখন থেকে এসব হচ্ছে। তখন গ্রামের লোকজন সিদ্ধান্ত নেয় যে পরের মঙ্গলবার আসার সময় হয়ে গেছে। তাই কেমন হয় যদি গ্রামের 15 থেকে 20 জন শক্তিশালী লোক রাতভর পাহারা দেয়? এতে দেয়ালে লেখা সেই ব্যক্তিকে খুঁজে বের করা যাবে এবং যে মানুষকে এভাবে শেষ করছে তাকেও ধরা যাবে। প্ল্যান অনুযায়ী তারা রাতে পাহারা দেয়, আর তখনই দেয়ালে লেখা একজন ব্যক্তিকে তারা ধরে ফেলে। তখন সব মানুষ লোকটির পিছু করতে শুরু করে। অন্যদিকে জঙ্গল দিয়ে ডাক্তার বাড়ি ফিরছিল। যখন সে একটা কুয়ার পাশ দিয়ে যাচ্ছিল তখন তার নজর কুয়ার পাশে বসা একটা ডাইনির ওপরে পড়ে, যে শব্দ শুনে কুয়ার ভেতরে লাফায়। এই ডাইনির পেছনের গল্প আপনি পরে জানতে পারবেন। এরপর কাহিনী 18 দিন পেছনে যায়, যেখানে আমরা শেলুকে দেখতে পাই, যে এখন বড় হয়ে গেছে আর সে কলেজেও যায়। কলেজে শেলু তার ইংলিশ টিচার শিভায়ের প্রেমে পড়ে। শিভাও তাকে ভালোবাসত লম্বা সময় ধরে। তাদের প্রেমের সম্পর্ক চলে। একদিন যখন শিভায়ের জন্মদিন আসে তখন শেলু তার জন্য পায়েস বানায়, কিন্তু বৃষ্টি হওয়ার কারণে শেলু তার ঘরে কিছু সময় অপেক্ষা করে। এ সময় তারা কাছাকাছি হয়। এরপর একদিন শিভা গায়েব হয়ে যায়। এরপর যখন সে ফিরে আসে তখন সে তার স্ত্রীর সঙ্গে আসে। এটা দেখে শেলু পুরোপুরি ভেঙে পড়ে। শেলু তার কাছে গিয়ে জিজ্ঞেস করে, তুমি আমার সঙ্গে এমন কেন করলে? কিন্তু শিভা তাকে নিয়ে মজা করে এবং বলে, তোমার মতো মেয়েদের নিয়ে মজা করা পর্যন্ত ঠিক আছে, কিন্তু বিয়ে করা অসম্ভব। এটা শুনে শেলু পুরোপুরি ভেঙে পড়ে, কিন্তু বাড়ি গিয়ে দেখে তার নানি মারা গেছে। তখন শেলু পুরোপুরি একা হয়ে যায়। গ্রামের লোকজন যখন শেলুয়ের দায়িত্ব তার বাবাকে নিতে বলে তখন তার বাবা জমির বদলে তাকে রাখার শর্ত দেয়। এখন শেলুয়ের কাছে রাজা নামের একটা কুকুর ছাড়া আর কেউ নেই। এরপর শেলুয়ের মধ্যে একটা আজব বদল হয়ে যায়। সে গ্রামের পুরুষদের সঙ্গে শারীরিক সম্পর্ক বানাতে শুরু করে, কখনো প্রতিবেশীর সঙ্গে, কখনো দুধওয়ালার সঙ্গে, আবার কখনো রাস্তায় বিড়ি খাওয়া ব্যক্তির সঙ্গে। আবার যেখানে সে কাজ করে সেখানকার মালিকের সঙ্গেও সে এসব করে। কিন্তু সে এসব কেন করছিল তার উত্তর কারো কাছে ছিল না। এরপর ধীরে ধীরে এই ব্যাপার পুরো গ্রামে ছড়িয়ে পড়েছিল যে শেলু পুরো গ্রামে পতিতার মতো চলাফেরা করছে আর যে কারো বিছানায় যাচ্ছে। আর এখন গ্রামের সবাই
যেমন কাশিরাজ এবং সেই ফটোগ্রাফার সবার বাজে নজর শেলুয়ের ওপরে ছিল। কিন্তু অন্যদিকে শেলু নিজেই জানে না যে তার সঙ্গে এমন কেন হচ্ছে। কেউ যদি তাকে সামান্য টাচও করে তাহলে তার মধ্যে হরমোনাল চেঞ্জ হয়ে তাকে অনেক সেক্সুয়ালাইজড করে দেয়। এই জিনিসের থেকে বাঁচার জন্য সে হাতে একটা রাবার ব্যান্ড রাখে, যাতে নিজেকে সজ্ঞান রাখতে পারে আর নিজের ফিলিংস কন্ট্রোল করতে পারে। একদিন শেলু তার মালিকের সঙ্গে বাজে কাজ করেছিল। তখন তার মালিক আরও লোকজন ডেকে আনে এবং তাদের বলে, এই মেয়েটি আমার, তোরা যতক্ষণ ইচ্ছা তার সঙ্গে সময় কাটাতে পারিস, কোনো সমস্যা নেই। তখন তারা শেলুয়ের কাছে যাওয়ার চেষ্টা করে, কিন্তু শেলু তাদের মানা করে দেয় আর সেখান থেকে যাওয়ার চেষ্টা করে। কিন্তু মালিক এসে তাকে থামানোর চেষ্টা করে আর বলে, আগের দিন তো তুই আমার সঙ্গে সবকিছু করেছিলি, কিন্তু আজ কি হচ্ছে? তখন শেলু তার মালিককে থাপ্পড় মেরে দেয়। তখন মালিক তাকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দেয় আর সবার সামনে প্রচার করে যে এই মেয়েটি চোর আর সে আমার 10 লাখ টাকা চুরি করেছে। শেলু পুরোপুরি ভেঙে পড়ে। তখন সে নিজেকে শেষ করার কথা ভাবে, কিন্তু তার এতে সাহস হয় না। এখানে রাতে তার পুনরায় কিছু করার ইচ্ছা জাগে। তখন সে তার প্রতিবেশী ছেলেটিকে ডেকে বলে, তুই আমাকে মার, কারণ এই ব্যাপারের কারণে আমার নাম পুরো গ্রামে বদনাম হচ্ছে। আর এখন তার কাছে কাজও ছিল না, তাই সে কলেজেও যায় না, শুধুমাত্র এখানে সেখানে ঘুরে বেড়াতো। একদিন 7-8 জনের নজর তার ওপরে পড়ে আর তারা তার সঙ্গে বাজে কাজ করার জন্য দৌড়ায়। কিন্তু শেলু কোনোভাবে নিজেকে বাঁচিয়ে সেখান থেকে পালায়। এই সব কথা গ্রামের জমিদার প্রকাশবাবুর কানে পৌঁছায় যে গ্রামের মেয়ে শেলু যে কোনো পুরুষের সঙ্গে যখন তখন মিলিত হয়। গ্রামের অবস্থা খারাপ হচ্ছে, আপনাকে কোনো না কোনো অ্যাকশন নিতে হবে। তখন প্রকাশবাবু বলে, তাকে টানতে টানতে আমার কাছে আনো। অন্যদিকে শেলু কোনো প্রয়োজনে তৈরি হচ্ছিল। এই কাজ কি সেটা আপনি সামনে জানতে পারবেন। তখন লোকজন শেলুয়ের কাছে এসে বলে, প্রকাশবাবু তোকে ডাকছে। এরপর তারা তার চুল ধরে টেনে প্রকাশবাবুর কাছে নিয়ে যায়। তখন প্রকাশবাবু তাকে বলে, শেলু, তুই কি জানিস তোকে কেন এখানে আনা হয়েছে? তোর জন্য পুরো গ্রামের অবস্থা খারাপ হচ্ছে। তুই যে কারো সঙ্গে রাত কাটাচ্ছিস, এভাবে চললে গ্রামের অবস্থা খারাপ হয়ে যাবে। তোকে তো গ্রাম থেকে বের করে দেওয়া উচিত। দেখতে দেখতে সবাই তাকে মারতে মারতে গ্রামের বাইরে বের করতে শুরু করে। তাকে অনেক মারা হয়। বদনাম সহ্য করতে না পেরে সে নিজেকে শেষ করে দেয়। এরপর মুভির দৃশ্য পরিবর্তন হয়ে বর্তমান সময়ে দেখানো হয়। তখন পুলিশ অফিসার মায়ার কাছে পোস্টমর্টেমের রিপোর্টও আসে। মায়া জানে খুনিকে। আর যেহেতু আজ মঙ্গলবার আর পূজার দিন, তাই সবাই নাচানাচি করছিল। সবাই বুঝতে পারে আজ গ্রামে কেউ না কেউ খুন হবে, তাই আমাদের সবাইকে তৈরি থাকতে হবে। সবাই গ্রামে পাহারা দিচ্ছিল। এ সময় আমরা সেই কুকুরটিকেও দেখতে পাই, আর সেই মহিলাটিকেও, যে হাতে আগুন নিয়ে এবং পায়ে ঘুঙরু পরে ঘুরে বেড়ায়। এই আওয়াজ শুনে সবাই সেদিকে যায়। এ সময় আওয়াজ এক জায়গা থেকে নয়, বরং 2 জায়গা থেকে আসছিল। এজন্য প্রায় সব লোক গ্রামের বাইরে বেরিয়ে যায়। কিন্তু গুর্জা বুঝতে পারে এবার আওয়াজ এক জায়গা থেকে নয়, বরং 2 জায়গা থেকে আসছে। কেউ ইচ্ছা করে আমাদের গ্রামের বাইরে নিয়ে এসেছে। তাহলে গ্রামের ভেতরে কেউ না কেউ তো আছে, আর অন্য কোনো ঘটনা ঘটাচ্ছে। অন্যদিকে মায়া আসল খুনিকে খুঁজে পায়, আর এটা কেউ নয়, বরং ডাক্তার বিশ্বনাথ ছিল। তখন মায়া ডাক্তারকে ধরে অনেক মারতে শুরু করে। তখন ডাক্তার তাকে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে দেয়। যখন তার চোখ খোলে, তখন সে নিজেকে বাধা অবস্থায় পায়। মায়া তাকে জিজ্ঞেস করে, তুমি এসব কেন করছো? ডাক্তার তাকে বলে, তুমি কিভাবে জানলে এসব কাজ আমি করছি? মায়া তাকে বলে, যাদের লাশ পাওয়া গেছিল তাদের শরীরে ক্লোরোফর্ম পাওয়া গেছে, যেটা পোস্টমর্টেম রিপোর্টে এসেছে। আর ক্লোরোফর্ম গ্রামের মধ্যে শুধুমাত্র তোমার কাছেই পাওয়া যায়। গ্রামের মানুষদের সঙ্গে তোমার কি শত্রুতা? এরপর এখানে মুভির পুরো প্লট রিবিল্ড হয়। আসলে আজ থেকে 18 দিন আগে ডাক্তার যখন গ্রামের অন্ধকার রাস্তা দিয়ে ফিরছিল, তখন সে শেলুকে অনেক খারাপ অবস্থায় দেখতে পায়, যার সঙ্গে 8 থেকে 10 জন লোক বাজে কাজ করেছিল।
শরীরের অনেক জায়গায় দাগ ছিল। এজন্য শেলু পৃথিবী থেকেই চলে যেতে চাচ্ছিল। তখন ডাক্তার তাকে জিজ্ঞেস করে, সঠিকভাবে বলো তোমার কি সমস্যা। কিন্তু শেলু নিজেই জানত না তার কি সমস্যা। ডাক্তার তার রক্তের স্যাম্পেল নেয় আর সেটা একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞের কাছে পাঠায়। পরে এটা জানা যায় যে মহিলাদের শরীরে যে অঙ্গাণু থাকে আর সেখানে যখন হরমোনাল চেঞ্জ আসে, অর্থাৎ অপোজিট সেক্স অ্যাট্রাকশন হয়, সেটা শেলুয়ের মধ্যে অতিরিক্ত পরিমাণে ছিল। অর্থাৎ এটা 10 গুণ বেশি অ্যাক্টিভ হয়ে গেছিল। এজন্য জ্বালা মেটানোর জন্য সে যাকেই পেত তার সঙ্গেই করত। তখন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তারকে কিছু ওষুধ দেয় যাতে শেলুয়ের হরমোনাল ইমব্যালেন্স হওয়া কিছুটা কন্ট্রোল হবে। কিন্তু মানসিক শান্তি যতক্ষণ না আসবে ততক্ষণ সে এমন কাজ বারবার করতে চাইবে। তখন ডাক্তার শেলুকে তার মেয়ে বানিয়ে নেয় আর তাকে পুরোপুরি খেয়াল রাখতে শুরু করে। অন্যদিকে গ্রামের ভেতরে অন্য দিক থেকে যে আওয়াজ এসেছিল সেখানে ফটোগ্রাফার পৌঁছে যায়। তখন দেবী মহালক্ষ্মীর মুখোশ পরা এক ব্যক্তি তার ওপরে হামলা করে। তাদের দুজনের মধ্যে অনেক মারপিট হয়। ফটোগ্রাফার বলে, তুই আসলে কে আর মানুষদের কেন শেষ করছিস? তখন লোকটি তার মুখ থেকে মুখোশ সরিয়ে বলে, আমি রাভি। এটা বলেই সে একটা ত্রিশূল দিয়ে তাকে শেষ করে দেয়। এরপর কাহিনী আবারও 18 দিন পেছনে যায়। আসলে ডাক্তার আগেই রাভিকে খুঁজে পেয়েছিল যে শেলুয়ের সঙ্গে বিয়ে করতে চাইত। এরপর রাভি ও তার কাহিনী বলতে শুরু করে। সে বলে, আজ থেকে 10 বছর আগে যখন শেলু আমার সঙ্গে দেখা করতে এসেছিল তখন আমার বাবা তার সঙ্গে বাজে করার কথা চিন্তা করে। এজন্য আমি শেলুয়ের চোখে চোখও রাখতে পাচ্ছিলাম না। এরপর আমি নিজের বাবাকে শেষ করি এবং তারপর নিজের ঘরটিকে জ্বালিয়ে দেই। আর এই আগুনে আমার মুখও পুড়ে যায়। এই মুখ নিয়ে আমি শেলুয়ের সামনে আসতে চাইনি, কিন্তু আমি সব সময় তার সঙ্গে ছায়ার মতো ছিলাম। যখন সে স্কুলে যেত, কলেজে যেত এবং ইংরেজি শিক্ষকের সাথে ঘুরত, আর পুরো গ্রামে যখন তার ওপরে বদনাম দেওয়া হচ্ছিল তখনও আমি তাকে দূর থেকে দেখছিলাম। কিন্তু আমার কাছে তার সামনে যাওয়ার ক্ষমতা ছিল না। কিন্তু ডাক্তার সাহেব, আপনি যখন বললেন শেলুয়ের অবস্থা এতটা খারাপ, তখন আমি আবারও তার জীবনে আসতে চাই। তখন ডাক্তার অনেক খুশি হয়, কারণ সে চাইছিল কেউ তাকে সামলে রাখুক। সে সিদ্ধান্ত নেয় যে মঙ্গলবার সে দুজনকে বিয়ে করিয়ে দেবে। আর এটা সেই দিন ছিল যখন শেলু বিয়ে করতে যাচ্ছিল। সে বিয়ের জন্য তৈরি হচ্ছিল, কিন্তু এই দিন প্রকাশবাবু তাকে ডাকে। আর এরপরে কি হয়েছিল সেটা তো আপনি জানেন। সবাই তাকে কতটা মেরেছিল এবং গ্রাম থেকে বের করে দিয়েছিল। কিন্তু এই দিন তাকে শুধুমাত্র তাকে গ্রাম থেকে বের করাই হয়নি, বরং রাতে তাকে শেষও করা হয়েছিল, যাতে প্রায় 6 জন লোক সামিল ছিল। আর এই 6 জন লোক তারাই ছিল যাদেরকে শেষ করা হয়েছে। 2 জন তারাই ছিল যাদের লাশ কুয়ার কাছে পাওয়া গেছিল, আর 2 জন ছিল যাদেরকে গাছে ঝুলানো হয়েছিল। আর একজনকে রাবি কিছু সময় আগেই শেষ করেছে। তখন মায়া ডাক্তারের কাছে জিজ্ঞেস করে, সেই শেষ ব্যক্তিটি কে? এই সময় কাহিনীর আসল টুইস্ট আসে। এই শেষ ব্যক্তি কোনো পুরুষ নয়, বরং একজন মহিলা। আর এই মহিলা আর কেউ নয়, বরং জমিদারের স্ত্রী রাজেশ্বরী দেবী ছিল। সেই রাতে যখন কিছু লোক শেলুয়ের পিছু করছিল, তখন সে নিজের জীবন বাঁচানোর জন্য সে জঙ্গলের পুরনো ঘরে ঢোকে। তখন সে ফটোগ্রাফার বাসু এবং রাজেশ্বরী দেবী আপত্তিকর অবস্থায় দেখে নেয়। শেলুয়ের উপস্থিতি টের পেয়ে রাজেশ্বরী দেবী সম্মান হারানোর ভয়ে তার কাছের 4 জন লোককে ডাকে। এদের মধ্যে ড্যানিয়েলের স্ত্রী নাগমণি এবং শ্যামলায়ের স্ত্রী শামিল ছিল, অর্থাৎ সেই 4 জন যারা অবৈধ সম্পর্কে লিপ্ত ছিল। রাজেশ্বরী দেবী বলে, প্রথমে পুরো গ্রামে শেলুয়ের সম্পর্কে বাজে কথা ছড়াও, যাতে গ্রামের মানুষ তার ওপরে কোনো দয়া না দেখায়, আর প্রকাশের কানে তার কথা তোলো। এরপর প্রকাশের দ্বারা তাকে বের করে দেওয়ার পর রাতে 6 জন ব্যক্তি কলার খেতে তাকে ঘিরে নেয়। শেলু তাদের কাছে নিজের জীবনের ভিক্ষা চেয়ে বলেছিল কাল সকালেই সে গ্রাম ছেড়ে চলে যাবে আর কাউকে কিছু বলবে না। কিন্তু রাজেশ্বরী দেবী তাকে এত সহজে ছাড়ে না। তখন তার আদেশে বাসু তার গলা চেপে তাকে শেষ করে আর তার লাশ কুয়ার ভেতরে ফেলে দেয়,
যাতে সবার কাছে মনে হয় যে অপমান সহ্য না করতে পেরে শেলু নিজেকে শেষ করেছে। এই কথাটি বাইরে বসা প্রকাশবাবু শুনে নেয়। স্ত্রীর ওপরে তেল দিয়ে আগুন লাগিয়ে দেয় আর তাকে শেষ করে দেয়। কিন্তু হাতাহাতির সময় রাজেশ্বরী দেবী প্রকাশের ভেতরে চাকু ঢুকিয়ে দিয়েছিল। পরের দিন সে পট্টি করানোর জন্য ডাক্তারের কাছে যায়। প্রকাশ ডাক্তারের কাছে জিজ্ঞেস করে, তোমরা তো শপিং করার জন্য শহরে গিয়েছিলে, তাহলে তোমাকে কে বলল যে ওই 4 জন শেলুকে শেষ করেছে? এরপর আমরা জানতে পারি যে পুলি নামের ছেলেটি আসলে অন্ধ হওয়ার নাটক করত, কারণ সে অন্ধ সেজে মানুষের কাছে সাহায্য চাইত। এতে তার মালপত্র খাওয়ার টাকা জোগাড় হয়ে যেত। সে সেই রাতে কুয়ার কাছে ছিল। সে নিজের চোখে দেখে যে লোকগুলো কিভাবে শেলুকে শেষ করে কুয়ার ভেতরে ফেলে দিয়েছিল। এরই সঙ্গে মুভির কাহিনী শেষ হয়ে যায়। কিন্তু মুভির পোস্ট ক্রেডিট সিনের দেখানো হয় যে গ্রামের দেয়ালে বড় বড় অক্ষরে লেখা হয়েছে যে একে অন্যের প্রতি অবৈধ ভালোবাসা দেখালে তাদের কপালে দুঃখ আছে। তখন মুভির শেষে দ্য এন্ডের জায়গায় টু বি কন্টিনিউড লেখা ওঠে। এর মানে শেলু এবং রাভিয়ের আত্মা পুনরায় আসবে এবং তাদেরকে শেষ করবে।